আমরা আবারও ফিরে এলাম রাজু মহাজন এবং অ্যাসোসিয়েটস আয়োজিত রবিবারের সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে। আমাদের এই প্রোগ্রামে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে জয়েন করেছেন বা পরবর্তীতে প্রোগ্রামটি উপভোগ করবেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা জানেনই আমরা এই প্রোগ্রামে ইমিগ্রেশন সংক্রান্ত বা ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করি এবং তার পরবর্তীতে আমাদের কাছে আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি। বরাবরের মতোই আমাদের প্রোগ্রামে আপনাদের জন্য প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন অ্যাটর্নি মিস্টার রাজু মহাজন। মিস্টার রাজু মহাজনকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মিম অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য, এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠান লাইভ দেখছেন বা পরবর্তীতে রেকর্ডেড অনুষ্ঠান দেখবেন, আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন। এবং বলো মিম, বলো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের আজকে ইমিগ্রেশনের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পাবলিক চার্জ, যে নতুন রুলটা এসেছে। সেই রুলটা আমরা জানি যে 23 ডিসেম্বর 2022 থেকে নতুন কার্যকর হয়েছে এবং এটার কারণে যারা I-485 ফর্মটা সাবমিট করে তাদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সারে চেঞ্জ আসতে পারে বা তারা বিভিন্নভাবে এফেক্টেড হতে পারে। তো স্যারের কাছে আমাদের প্রথম প্রশ্নটা এই সংক্রান্ত যে এই নতুন চেঞ্জটা আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে I-485 ফর্মের, তারা এটা দ্বারা কিভাবে এফেক্টেড হতে পারে, এবং আলোচনার পর স্যার আমরা নিয়মিত লাইভ প্রশ্ন উত্তর সেশনে চলে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ মিম। এবং এই পাবলিক চার্জ রুলটা কিন্তু অনেক পুরনো একটা রুল। এটা সম্ভবত 1990 এর দশকে প্রথম করা হয়েছিল, কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট হয়, উনি একটা ফর্ম ইন্ট্রোডিউস করে I-944 নামে একটা ফর্ম, এবং তখনই প্রথম এই পাবলিক চার্জ রুলটা লাইমলাইটে আসে এবং এটা নিয়ে অনেক অনেক কনসার্ন জানানোর যথেষ্ট কারণ ছিল, কারণ এটা এই I-944 ফর্মের মাধ্যমে মূলত অ্যাপ্লিকেন্টদের অনেক পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউএসসিএস জানার চেষ্টা করে। তো তখন যাই হোক, অনেকে অনেক বিরোধিতা করছিল। বিরোধিতার পরে পরবর্তীতে বাইডেন যখন প্রথম ক্ষমতায় আসে, এসে এইটা ফর্মটা তুলে দেয়। তো আমরা মনে করেছিলাম এটা হয়তো এখানেই শেষ, কিন্তু দেখা গেল যে না, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকতে থাকতেই I-944 ফর্মটা এখন আর নাই, কিন্তু পাবলিক চার্জ রুলের অনেক ইনফরমেশন, I-944 ফর্মের অনেক ইনফরমেশন কিন্তু মূলত I-485 ফর্মে চলে আসছে। এবং এই কোশ্চেনগুলি আনসার করা খুবই ট্রিকি, খুবই ক্রিটিক্যাল, কাজে এই বিষয়ে একটু ভালো ধারণা থাকা সবার দরকার। এই জন্যই ভাবলাম যে পাবলিক চার্জ রুলের পর একটু আলোচনা করি, এবং এইটার ফলে I-485 ফর্মে কি কি চেঞ্জ আসছে আমি একদম প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আপনাদেরকে বুঝাই দিব বিষয়টা। এই সাথে একটা বিষয় এখানে বলে রাখি, আমরা কিন্তু যখন এরকম লাইভে কথা বলি বা পাবলিক প্লেসে কথা বলি, এটা হলো ইনফরমেশন পারপাস অনলি, এটা লিগ্যাল অ্যাডভাইস না। অনেকেই তাহলে প্রশ্ন করে, তাহলে লিগ্যাল অ্যাডভাইস কি জিনিস? লিগ্যাল অ্যাডভাইস হলো যে যখন আমরা কোনো স্পেসিফিক ক্লায়েন্টের স্পেসিফিক সিচুয়েশন অনুযায়ী কোনো একটা অ্যাডভাইস দেই যে আপনার এটা করা উচিত, এইভাবে করেন, সেটাকে বলে লিগ্যাল অ্যাডভাইস। আর যখন আমরা জেনারেল ডিসকাশন করি, যেমন আজকে আমরা জেনারেল ডিসকাশন করছি, এটা হলো ফর ইনফরমেশন পারপাস অনলি, এবং এইখানকার কোনো ইনফরমেশন কিন্তু আপনারা অ্যাজ ইট ইজ গ্রহণ করবেন না। আমরা জাস্ট একটা ওভারঅল ডিসকাশন করবো আপনাদের বোঝার সুবিধার্থে। আপনাদের স্পেশাল ফ্যাক্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, হয় আমার সঙ্গে বা অন্য কোনো অ্যাটর্নির সাথে কথা বলতে চাইলে ইন্ডিভিজুয়ালি কথা বলতে হবে। এইখানে আমি যেটা বলছি, এইটা নিয়ে যদি সরাসরি আপনারা কোনো ফর্ম ফিল আপ করে আপনারা জমা দেন, সেই ফর্মে যদি কোনো ভুল থাকে, এই দায়িত্ব আমার বা আমাদের ফার্মের না। আমি জাস্ট একটু বিষয়টা ক্লিয়ার করে বলছি, কারণ পাবলিক প্লেসে কথা বলতে গেলে আমাদেরকে অনেক কেয়ারফুলি থাকতে হয়, কারণ আমরা যদি কোনো ভুল করি, এটার জন্য কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, কিন্তু পাবলিক প্লেসে ইনফরমেশন পারপাস কোনো কথা বললে সেটার জন্য আপনি আমাদেরকে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এই জন্য আমি আগে থেকে একটু জানিয়ে রাখি আর কি বিষয়টা। এবার আসি পাবলিক চার্জ রুলটা কি জিনিস। পাবলিক চার্জ রুলটা হলো যে আপনি যখন ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকায় আসবেন, ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকায় আসার পরে আপনি কি আমেরিকান সরকারের উপরে অ্যাডিশনাল ডিপেন্ডেন্সি থাকবে নাকি? আপনি কি আমেরিকান যেসব বেনিফিট আছে সেই বেনিফিটের উপরে নেয়ার জন্য, হ্যাঁ, মানে আপনি যদি বিপদে পড়েন তাহলে আমেরিকান সরকার তো বেনিফিট দিবেই। কিন্তু মানে আগে থেকেই যদি বোঝা যায় যে আপনি আসছেনই বেনিফিট নেয়ার জন্য, তখন তারা আপনার অ্যাডমিসিবিলিটিকে ক্যানসেল করে দিতে পারে। এইটা ডিটারমিন করার জন্যই এটাকে বলে পাবলিক চার্জ রুল। আচ্ছা, এবার আসি আমি মূল ফর্মটায়, I-485 ফর্ম আমি এটা বের করে রাখছিলাম এখানে। ফর্মটা একটু দেখে দেখে বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ও আচ্ছা, আমি তাহলে ফর্মটা একটু বের করি। সরি, আমি বের করে রাখছিলাম, কিন্তু সামহাউ ফর্মটা চলে গেছে।
I-485 ফর্মের পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 আমি বের করি। হ্যাঁ, পেজ নাম্বার 13 পার্ট 8 এ পার্ট 8 এ আপনারা দেখবেন যে ডান পাশে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 61, পাবলিক, তার উপরে লেখা আছে পাবলিক চার্জ। আর ইউ সাবজেক্ট টু দ্য পাবলিক চার্জ গ্রাউন্ড অফ ইনঅ্যাডমিসিবিলিটি আন্ডার আইএনএস সেকশন 212A4? এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি যে কারণে এর আগে I-485 ফর্মে যে কোশ্চেন ছিল, এই টাইপের একটা কোশ্চেন ছিল, সেখানে বলা হচ্ছিল যে আপনি কি পাবলিক চার্জ কোনো পাবলিক বেনিফিট নিয়েছেন কি নেননি, সরাসরি কোশ্চেন ছিল। আর এখানে কিন্তু কোশ্চেন আছে, আর ইউ সাবজেক্ট টু দ্য পাবলিক চার্জ গ্রাউন্ড অফ ইনঅ্যাডমিসিবিলিটি আন্ডার আইএনএস সেকশন 212A4? তো ইন জেনারেল অধিকাংশ মানুষ এইখানে ইয়েস দিবে। এগেইন আমি কিন্তু বলছি না যে সবাইকে ইয়েস দিতে হবে। আপনি ইয়েস দিবেন কি দিবেন না এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে অ্যাপ্লাই করছেন, আপনি কি বেনিফিট নিছেন, কি বেনিফিট নেন নাই, এরকম অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে। ইন জেনারেল অধিকাংশ মানুষ এখানে ইয়েস ক্লিক করবে এবং যখনই আপনি ইয়েস ক্লিক করবেন তারপরে অনেকগুলি কোশ্চেন আছে যেগুলো আনসার আপনাকে দিতে হবে। আপনি যদি নো দেন তাহলে পাবলিক চার্জের কোনো কোশ্চেনের আনসার আপনাকে দিতে হবে না। এখন এইটা ডিটারমিন করতে হবে যে আপনি কি এখানে ইয়েস দিবেন কি দিবেন না, এটা ডিপেন্ড করে আপনার ফ্যাক্টের উপরে। জাস্ট বিকজ আমি বলতেছি যে ইন জেনারেল সবাই ইয়েস দিবে, আপনি সবসময় ইয়েস দিয়ে দিবেন, ব্যাপারটা তা না। আপনি যদি ইয়েস দেন সেখানে যদি কোনো ভুল হয় সে দায়িত্ব আমার না। এগেইন দিস ইজ ফর ইনফরমেশন পারপাস অনলি। ওকে, আমি ধরে নিলাম যে আপনি পাবলিক চার্জের আন্ডারে পড়ছেন এবং আপনাকে ইয়েস দিতে হবে। এর পরের যে প্রশ্ন 62, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর হাউস হোল্ড? এটা কিন্তু এই কোশ্চেনগুলি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ট্রিকি কোশ্চেন, ইউ হ্যাভ টু আনসার ইট কেয়ারফুলি। হাউস হোল্ড সাইজ মানে হলো আপনি একটা বাসায় যে কয়জন থাকেন, বুঝছেন? এবং অনেক সময় দেখা যায় যে বাবা মা ভাই বোন ছাড়াও দাদা দাদি নানা নানি টাইপের মানুষজন একটা বাসায় থাকে। একটা বাসায় যারা থাকে তারা সবাই হলো হাউস হোল্ড এবং এই হাউস হোল্ডের যে টোটাল সাইজ সেটা আপনাকে দিতে হবে এবং সাধারণত ট্যাক্স ফাইলের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ওইভাবে করতে হবে। এটা একটু খেয়াল করবেন আপনি। এটা হলো আপনি যখন ট্যাক্স ফাইল করেন যেভাবে করেন হুবহু ওইভাবে এই কোশ্চেনটা আনসার দিতে হবে। সেকেন্ড, এরপরে যেটা 63 কোয়েশ্চেন, ইন্ডিকেট ইওর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম। এগেইন অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম হলো আপনি যখন ট্যাক্স ফাইল করেন তখন দেখবেন যে IRS 1014 যে ফর্মটা আছে সেই ফর্মের 11 নম্বরে একটা কোয়েশ্চেন আছে গ্রস অ্যানুয়াল ইনকাম। সেই গ্রস অ্যানুয়াল ইনকাম যেটা সেটা এখানে মেনশন করতে হবে। ট্যাক্স ফাইলে যেমন আছে ওরকম রাখার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে ডকুমেন্টগুলি ম্যাচ হবে। এমন যদি হয় যে আপনি ট্যাক্স ফাইলের সময় একরকম ইনফরমেশন দিছেন, I-485 এ অন্যরকম ইনফরমেশন দিছেন তাহলে কিন্তু ভুল তথ্য দিলেন এবং অ্যাকর্ডিং টু US ইমিগ্রেশন ল আপনি ভুল তথ্য দিলে এইটা একটা ক্রিমিনাল অফেন্স। আমি আশা করব আপনারা কেউ ভুল তথ্য দিবেন না। 64 নম্বর প্রশ্ন হলো আইডেন্টিফাই দ্য টোটাল ভ্যালু অফ ইউর হাউসহোল্ড অ্যাসেট। এইটা খুবই কমপ্লেক্স কোয়েশ্চেন, বুঝছেন? এবং এই কোয়েশ্চেনটা এর আগে যখন I-944 ফর্মে ছিল তখন আমরাও এটার বিরোধিতা করছি। কারণ এই টাইপের এগুলো খুবই সাবজেক্ট টু ডিটারমিনেশন এবং ধরেন একেবারে অ্যাকচুয়াল ভ্যালুটা ডিটারমিন করা অনেক এক্সপেন্সিভও। আপনাকে একটা ভ্যালুয়েটর কোম্পানির মাধ্যমে ভ্যালুয়েট করতে হবে। বাট তারপরেও আপনি চেষ্টা করবেন যতটা অ্যাকুরেট দেওয়া যায়। যে আইডেন্টিফাই দ্য টোটাল ভ্যালু অফ ইউর হাউসহোল্ড অ্যাসেট। আপনার যত অ্যাসেট আছে সেই অ্যাসেটের টোটাল ভ্যালু কত? যেমন ধরেন একটা ল্যাপটপের দাম ধরেন $2000, একটা অ্যাপল ল্যাপটপের দাম $2000, এইটা $2000, আপনার গাড়ির দাম কত, আপনার বাসায় যেসব ফার্নিচার আছে ফার্নিচারের দাম কত, আবার কোন ফার্নিচার আছে এটার ভিতরে পড়বে, কোনটা পড়বে না, এগুলি খুবই ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন। বাট ট্রাই ইউর বেস্ট আপনার টোটাল হাউসহোল্ড অ্যাসেটটা আপনাকে জানাতে হবে। পরের যে প্রশ্নটা সেটা হলো চলে গেছে, সরি। আই এম সরি, কোশ্চেনটা মানে সরি ফর্মটা আমার স্ক্রিন থেকে সরে গেছে, আমি এটা আবার নিয়ে আসি। 12, 13, হ্যাঁ। কোন একটা ঝামেলা। হ্যাঁ, এরপরে হলো আইডেন্টিফাই দ্য টোটাল ভ্যালু অফ ইউর হাউসহোল্ড লায়াবিলিটিস। এটা হলো যে আপনার টোটাল কত ধার আছে, দেনা আছে, আপনি কত দেনা আছে। যেমন ধরেন আপনার ক্রেডিট কার্ড ডেট আছে, আপনার হয়তো বাড়ির মর্টগেজ আছে, আপনার হয়তো গাড়ির লোন নিয়ে কিনছেন, আপনি হয়তো হাউসহোল্ড বিভিন্ন অ্যাপ্লায়েন্স যেমন ফ্রিজ বা অন্য কিছু হয়তো লোন নিয়ে কিনছেন। এই যে টোটাল আপনার যত লায়াবিলিটিস আছে সেইটার যেটা যোগ করে যেটা হয় সেটা এখানে দিবেন। তারপর হলো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অর লেভেল অফ ইউর স্কুল ইউ হ্যাভ কমপ্লিটেড। এটা কম্পারেটিভলি ইজি। আপনি সর্বোচ্চ যে ডিগ্রি নিয়েছেন, কেউ যদি PhD করে থাকেন তাহলে দেখবেন PhD করেছেন। PhD যদি কমপ্লিট না হয় তাহলে মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি।
এগুলো আপনার যেটা হাইয়েস্ট ডিগ্রি সেটা আপনি উল্লেখ করবেন, এটা কম্পারেটিভলি ইজি। এবং এরপরে হলো লিস্ট ইউর সার্টিফিকেটস, লাইসেন্স, স্কিল অবটেইন থ্রু ওয়ার্ক এক্সপেরিয়েন্স এন্ড এডুকেশনাল সার্টিফিকেশন। এটা হলো যে আপনি যদি কোনো সার্টিফিকেশন থাকে, আপনার যদি কোনো লাইসেন্স থাকে, অন্য কোনো স্কিল থাকে, যা যা থাকে এখানে লিখে দেবেন। এই কোশ্চেনগুলি অত না, মানে ধরেন কোনো কারণে যদি একটা বাদ যায় যে এটা মেজর কোনো ক্ষতি হবে তা না, বাট ট্রাই ইউর বেস্ট সবগুলো এখানে উল্লেখ করে দিতে। এর যে পরের প্রশ্ন আছে 68 এ, হ্যাভ ইউ এভার রিসিভ সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম? এখানে কতগুলি টার্ম আছে বুঝছেন? এসএসআই, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ একটা আছে। আহা, এই ফর্মটা আমার বারবার, দেখি আমি ডাউনলোড করে ফেলি। সরি, এটা ফর্মটা খুব ঝামেলা করতেছে, আমি একটু হ্যাঁ, এবার ডাউনলোড করে ফেলছি, এবার আর ঝামেলা হবে না। মিম, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এরপরে হলো হ্যাভ একটা আছে হলো টেম্পোরারি, প্রথমে যেটা আছে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, এসএসআই, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ, টিএএনএফ, অনেক সময় এরপর আছে অর স্টেট, ট্রাইবাল, টেরিটোরিয়াল, লোকাল ক্যাশ বেনিফিট প্রোগ্রাম ফর ইনকাম মেইনটেন্যান্স, অফটেন কল্ড জেনারেল অ্যাসিস্ট্যান্স ইন দ্য স্টেট কনটেক্সট। এইখানে একটা টার্ম আছে দেখেন, স্টেট কনটেক্সট। মানে এটা কিন্তু এক স্টেটে এক এক রকম। আমেরিকা আপনারা জানেন যে 50টা স্টেট আছে এবং অধিকাংশ এই বেনিফিটগুলি সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলি, যেগুলো কিন্তু খুবই স্টেট স্পেসিফিক বিষয়। এগুলো আপনাকে জানতে হবে যে আপনারটা কোন ক্যাটাগরিতে পড়ে। আপনি যদি এই ক্যাটাগরি কোনো কিছু নিয়ে থাকেন, আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। যদি না নিয়ে থাকেন, আপনাকে নো দিতে হবে। এবং এটা স্টেট টু স্টেট ভ্যারি করে। কাজেই এই কোশ্চেনগুলি আনসার দেয়া খুবই ট্রিকি। আপনাকে একটু খেয়াল করে দিতে হবে যে আপনি কি রাইট আনসার দিচ্ছেন কিনা। একটা জেনারেল ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা জানেন যে কোভিড যখন শুরু হয়, কোভিড শুরু হওয়ার পরে মোট ৩টা ক্যাশ টাকা দেওয়া হয়েছিল আমেরিকার ভিতরে। এইটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নেওয়ার কথা না, কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এইটা হয় এপ্লাই করে নিয়েছে অথবা এপ্লাই না করতেই সরকার ভুল করে দিয়েছে। ওইটা কিন্তু এই কোশ্চেনের আন্ডারে পড়বে না, কাজে এখানে এটা দেওয়ার দরকার নেই। কিন্তু ওইটা বাদে যদি অন্য কোনো টাকা পয়সা আপনি নিয়ে থাকেন এবং সেটা যদি এই ক্যাটাগরিগুলোর ভিতরে পড়ে, আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। এরপরে যে কোশ্চেন 68B, হ্যাভ ইউ এভার রিসিভড লং টার্ম ইনস্টিটিউশনালাইজেশন অ্যাট গভর্নমেন্ট এক্সপেন্স? এই টার্মটা ইনস্টিটিউশনালাইজেশন, এটা খুবই একটা ভেগ টার্ম। এটা ইচ্ছা করে, আমার ধারণা ইচ্ছা করে এই ফর্মে দিছে মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য। ইনস্টিটিউশনালাইজ বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে হসপিটাল বা অন্য কোনো ধরনের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। আপনারা জানেন যে অনেকে অনেক দীর্ঘমেয়াদী অসুখে ভোগে। কেউ হয়তো কোমায় থাকে, কেউ হয়তো এমন একটা রোগে পড়ছে যে রোগটা অনেক দিন ধরে ট্রিটমেন্ট নেয়া লাগতেছে, লং টার্ম কেয়ার। সেই বিষয়গুলি এইখানে পড়বে। হ্যাভ ইউ এভার রিসিভ লং টার্ম ইনস্টিটিউশনালাইজ অ্যাট গভর্নমেন্ট এক্সপেন্স, নট পার্সোনাল এক্সপেন্স। পার্সোনাল এক্সপেন্সে যদি আপনি দীর্ঘদিন হসপিটালে থাকেন, দ্যাটস ওকে, কিছু করতে হবে না, দিবেন নো। কিন্তু যদি মেডিকেড, মেডিকেয়ার আন্ডার বা অন্য কোনো সরকারি বেনিফিটের আন্ডারে আপনি হসপিটালে অনেকদিন ধরে থাকেন বা অন্য কোনো ধরনের হেলথ কেয়ার ইনস্টিটিউশনে থাকেন, তাহলে এইখানে আপনি ইয়েস দিবেন। এই ইনস্টিটিউশনালাইজ বলতে আবার অনেকে জেল বুঝে থাকে না। আপনি যদি জেলে থাকেন তাহলে তো আপনি এমনি স্টুডেন্ট ভিসা আপনার থাকবে না। বাট যদি জেলে থাকেন তাহলে আপনাকে এখানে ইয়েস দিতে হবে না। এবং তারপর এখানে দেয়া আছে যে আপনি যদি ইয়েস দিয়ে থাকেন কি বেনিফিট নিচ্ছেন সেটার একটা লিস্ট, কবে স্টার্ট ডেট, কবে এন্ড ডেট, তারপরে কত ডলার অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। 68D যেটা, আরেকটা প্রশ্ন আছে। ও সরি, এই যে উপরে যে বেনিফিট গুলি আছে সেই বেনিফিট যদি এই যে এসএসআই, টিএএনএফ এগুলো যদি আপনি নিয়ে থাকেন তাহলে 68 এর সি তে এইগুলা দিবেন। আর যদি আপনি লং টার্ম ইনস্টিটিউশনালাইজ হন তাহলে 68 এর ডি তে এই ইনফরমেশন গুলি দিবেন। তো এইগুলি হলো মূলত পাবলিক চার্জের যে নতুন ইনফরমেশন গুলি চাচ্ছে I-485 এর ভিতরে। আমি বলবো এটা খুবই একটু ট্রিকি কোয়েশ্চেন এবং এইগুলি আপনাদেরকে একটু সিরিয়াসলি এবং কেয়ারফুলি আনসার দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কাজেই আশা করি আপনারা আমার এই সেশনে সবকিছু বুঝতে পারছেন। এগেইন সবকিছু আমি জাস্ট জেনারেল পারপাজে বলতেছি। ইন্ডিভিজুয়ালাইজড বলতে গেলে আপনার কাগজপত্র দেখতে হবে যে আপনি কি বেনিফিট নিছেন, সেই বেনিফিট গুলি কেটে পরে কি পরে না আমাকে দেখে বলতে হবে। সেটা পার্সোনালি কথা বলতে হবে। তো এই ছিল পাবলিক চার্জের উপরে আমাদের আজকে জেনারেল ডিসকাশন। আমি জানি এটা একটু বড় হয়ে গেল। মাঝখানে আবার আমার ফর্মটা বারবার হয়ে যাচ্ছিল, ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ স্যার। পাবলিক চার্জের নতুন রুলটা আসার পরেই অনেক রকম কনফিউশন শুরু হয়েছিল। আশা করি এখান থেকে আমাদের অডিয়েন্সের অনেকটাই ক্লিয়ার হবেন যে কোন প্রশ্নের আসলে কি রকম উত্তর হতে পারে। স্যার, এটা নিয়ে আমাদের কাছে একটা কোয়েশ্চেন এসেছে লাইভে, এই প্রশ্নটা একটু করে নেই। দেওয়ান মালিক আমাদের প্রশ্ন করেছেন,
অ্যাসাইলিদের ক্ষেত্রে পাবলিক চার্জ রুল কার্যকর হবে কিনা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, না, অ্যাসাইলিদের ক্ষেত্রে হবে না। ইন জেনারেল যারা ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে আসতেছে, ফ্যামিলি বেসড ইমিগ্রেশন এবং এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন যেমন EB1, EB2, EB3, EB4, 5 তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অ্যাসাইলিদের ক্ষেত্রে পাবলিক চার্জ রুলটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা এখন আমাদের নিয়মিত প্রশ্নোত্তর সেশনে চলে যাব। আমাদের ইনবক্সে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমরা আগে প্রশ্ন করে নেই। রায়হান উদ্দিন আমাদের প্রশ্ন করেছেন, আপনারা কি সিটিজেনশিপ ডিনায়াল নিয়ে কাজ করেন কিনা? সিটিজেনশিপ ডিনায়াল, হ্যাঁ, হ্যাঁ, আমরা সব ধরনের ইমিগ্রেশন নিয়ে কাজ করি। আপনাদের যদি সিটিজেনশিপ প্রসেসটা ডিনায়াল হয়ে থাকে যে কোনো কারণে হোক, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা যদি আপিল করতে হয় বা রি-অ্যাপ্লিকেশন করতে হয় বা যা করতে হয়, উইল টেক কেয়ার অফ ইট। আমরা সিটিজেনশিপ ডিনায়াল নিয়ে কাজ করি। থ্যাংক ইউ স্যার। আমাদের পরের প্রশ্নটা এসেছে মিস্টার মারুফ খানের কাছ থেকে। তিনি বলেছেন, আমার বাবা এম্বাসিতে গিয়েছিলেন, সেখান থেকে ভিসা না দিয়ে মিম, কিছু আমি মাঝখানে প্রশ্নাবলী তোমার কথা দিয়েছেন। শুনতে পাচ্ছিলাম না। একটা আমার একটা হয়েছে, দাঁড়াও আমি এটা একটু অফ করে দিই। এইটা টেকনোলজি এমন একটা জায়গায় চলে গেছে। না, ইটস ওকে স্যার। মিম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যালো মিম, তুমি কি স্যার আমার এখন কি কথা শোনা শুনতে পাচ্ছ? যাচ্ছে? আমি তোমার কথা জি শুনতে স্যার, আমি পাচ্ছি না। শুনতে পাচ্ছি। হ্যালো স্যার শোনা যাচ্ছে কি এখন? হ্যালো মিম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি এক কাজ করি, আমি একটু এখান থেকে বের হয়ে গিয়ে আবার জয়েন করি। দেখি তাহলে কিছু ভালো হয় নাকি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো মিম, তুমি কি আমার কথা শুনতে স্যার পাচ্ছ? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো জি এখন স্যার, এখন আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, 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 সরি, ওই ওকে স্যার, তাহলে আমরা আবার আবার শুরু করি। হ্যাঁ, একজন প্রশ্ন করছিল যে আমরা কি সিটিজেনশিপ ডিনার নিয়ে কাজ করি কিনা? উত্তর হচ্ছে করি। এরপরের প্রশ্নে চলে যাও। ওকে। মিস্টার মারুফ খান প্রশ্ন করেছেন, আমার বাবা এম্বাসিতে গিয়েছিলেন, সেখান থেকে ভিসা না পেয়ে ভিসা না দিয়ে কিছু প্রশ্নাবলী দিয়েছে। সেগুলোর উত্তর একদিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। তারা বলেছিল 6 মাসের মধ্যে আমাদেরকে জানানো হবে। সেটা এখন 8 থেকে 9 মাস হয়ে গেছে। আমরা কয়েকবার তাদেরকে ইমেল করেছি। তারা বলে অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া চলছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। এ পর্যায়ে আমরা কি করতে পারি? ডিপেন্ড করে আপনি আসলে কোন ক্যাটেগরিতে এপ্লাই করেছেন। ৮ মাস যেহেতু হয়ে গেছে, আমার ধারণা আপনি এখন রিট অফ ম্যান্ডামাস করতে পারবেন। রিট অফ ম্যান্ডামাস করলে সাধারণত ২ থেকে ৩ মাসের ভিতরে রেজাল্ট প্রডিউস হয়। এগেইন কোন গ্যারান্টি নাই যে হবেই বা হইলেও যে আপনারটা অ্যাপ্রুভ হবে এমন কোন গ্যারান্টি নাই। বাট ইন জেনারেল ২ থেকে ৩ মাসের ভিতরে হয়। আপনি চাইলে রিট অফ ম্যান্ডামাস করতে পারেন। করলে আমরা আশা করতে পারি ২ থেকে ৩ মাসের ভিতরে আপনার কেসটা ভিসাটা অ্যাপ্রুভ হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্ন করেছেন মিস্টার সোহরাবুদ্দিন। প্রশ্নটা একটু বড়। শুনেছি ইন্টারভিউতে নাকি অন্য কোনো দেশ ভ্রমণ করা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করে। সেটা কি ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে? আমি লন্ডনে 2009 সালে গিয়েছিলাম। 2023-এ আবার বাংলাদেশে চলে এসেছি। 2013-তে। 2013-র এপ্রিলে বাংলাদেশে ঘুরতে আসার সময় সৌদি আরবে 1 মাসের ভিসা পেয়ে 5 দিন ওমরা করতে গিয়েছিলাম। 2019-তে ইন্ডিয়া গিয়েছিলাম বড় ভাইয়ের চিকিৎসা উপলক্ষে। সেখানে 18 দিন ছিলাম। তারা ভ্রমণ করার খরচের উৎস জানতে চাইলে কিভাবে উত্তর দিলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে? এছাড়া আর কি কি প্রশ্ন করতে পারে? দয়া করে একটু এ বিষয়ে হেল্প করবেন। কি প্রশ্ন করবে এটা আসলে বলা খুব মুশকিল। কারণ যে ভিসা অফিসার তার অনেক ডিসক্রিশনারি পাওয়ার থাকে। সে আপনাকে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারে এবং আপনি যেকোনো ধরনের উত্তর দিলে সে এটাকে একসেপ্ট করবে কি করবে না এটা তার ডিসক্রিশনারি পাওয়ার এর আন্ডারে পড়ে। আপনি যেটা করবেন যেকোনো প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর দিবেন। কোনো কিছু একটু ঘুরায় পেঁচায় উত্তর দেওয়ার চেষ্টা করা, একটু হাইড করার চেষ্টা করা এটা করবেন না। আপনাকে যদি তারা ভিসা দেয়, তারা ভিসা দিবে। যদি না দেয় তারা দিবে না, দ্যাটস ফাইন। কিন্তু কোনোভাবে ভুল তথ্য দেয়া যাবে না। কোনোভাবে একটু
ট্রিকি ভাবে আনসার দেওয়ার চেষ্টা করবেন না, একেবারে স্ট্রেট আনসার দিয়ে দিবেন। কারণ একবার ভিসা না দিলে সেকেন্ড টাইম আবার দাঁড়াতে পারবেন, থার্ড টাইম আবার দাঁড়াতে পারবেন এবং একদিন না একদিন আপনি ভিসা পাবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি ভুল তথ্য দেন, এটা যদি তাদের কাছে জানা যায় যে আপনি ভুল তথ্য দিচ্ছেন, তাহলে আপনাকে তারা ব্যান করে দিতে পারে। কোনো ক্ষেত্রে আপনাকে 99 বছরের জন্য ব্যান করে দিতে পারে। তো একজন মানুষ বাঁচেই তো 70-80 বছর। কাজেই হয়তো আপনি আর সারা জীবন আমেরিকা আসতে পারবেন না। কাজেই কি কোয়েশ্চেন করবে এটা আসলে বলা, প্রেডিক্ট করা খুব টাফ। আপনি যদি ভ্রমণ করে থাকেন, ভ্রমণ নিয়ে কোয়েশ্চেন করতে পারে, আপনার এডুকেশন নিয়ে কোয়েশ্চেন করতে পারে, আপনার জব নিয়ে কোয়েশ্চেন করতে পারে, সব ধরনের কোয়েশ্চেন করতে পারে। বাট যে কোয়েশ্চেনই করুক, আপনি খুব স্মার্টলি, বোল্ডলি, স্ট্রেট সত্যি কথা উত্তর দিয়ে দিবেন। এটাই বেস্ট পলিসি। ওকে স্যার, অর্থাৎ যেমনই প্রশ্ন করুক কেন সত্য বলতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এরপরে আমাদের প্রশ্ন করেছেন রিনি আক্তার। তিনি বলেছেন যে বিদেশে 1 বছরের বেশি বসবাস করলে ইন্টারভিউতে সে দেশের পুলিশের ক্লিয়ারেন্স লাগে। আমি 20 বছর আগে বিদেশে বাস করতাম, এখন পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে সংগ্রহ করা যায়? এটা ডিপেন্ড করে যে দেশে আপনি ছিলেন সেই দেশের উপরে। অনেক দেশের এমবাসি এই বিষয়ে সাহায্য প্রদান করে থাকে। আপনার প্রথম কাজ হলো আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে সেই দেশের যে এমবাসি আছে সেই এমবাসির সঙ্গে যোগাযোগ করে বলবেন যে তোমার দেশে তো আমি এতদিন আগে অমুক সময় ছিলাম, আমি কি পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারি নাকি? তারা যদি বলে কি হ্যাঁ পারো, তাহলে তো আপনি তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিবেন। আমি ধরে নিচ্ছি তারা বলল যে না পারেন না। ধরেন আপনি বলল পারেন না। সেক্ষেত্রে বললেন আচ্ছা আমি যে এই যে পারি না এটা একটা লিখিত তোমরা জানাও যে আমি নিতে পারছি না। সেটাও যদি আপনি এমবাসিতে, ইউএস এমবাসিতে দেখান যে দেখেন আমি অমুক দিন থেকে অমুক দিন অমুক দেশে ছিলাম, তাদের এমবাসিতে আমি গেছিলাম পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য, তারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিবে না, বলছে তারা নাকি এটা দেয় না। এখন আমার এটা নেওয়ার কোনো উপায় নাই। ধরেন ওইটি এমবাসি, অন্য যে দেশ সেই দেশের এমবাসি সেটাও বললো না যে না তারা যে লিখিত দিবে না এটা আপনাকে জানাই দিল যে না আমরা কোনো লিখিত দিতে পারবো না, জাস্ট ফোনে জানাই দিল। সেক্ষেত্রে আপনি নিজে একটা স্টেটমেন্ট লিখবেন যে আমার নাম অমুক, অমুক দিন অমুক সময়ে আমি অমুক এমবাসিতে যোগাযোগ করছিলাম এই বিষয়ে একটা পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য, তারা আমাকে বলছে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া যাবে না এখান থেকে, এমনকি নেওয়া যে যাবে না এটার কোনো লিখিত তারা দিবে না। এখন এ বিষয়ে আমার পক্ষে আর কিছু করণীয় নাই, কাজেই আমি পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারছি না। এটা লিখে আপনি নিচে নোটারি পাবলিকের সামনে সাইন দিয়ে সেই স্টেটমেন্টটাও যদি ইউএস এমবাসিতে জমা দেন তারা ওইটা গ্রহণ করবে। কারণ আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু পারেন নাই, না পারলে তো কিছু করার নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটা আমাদের কাছে ইমেইলে আসা শেষ প্রশ্ন। মিস সামিনা আমাদের প্রশ্ন করেছে, আমার সিএ কনফার্মেশন অর্থাৎ আমার ফাইল শুরু হয় কেস নাম্বার এবং ইনভয়েস আইডি প্রথমে পাই 30 অক্টোবর 2019-এ, তাহলে কি এখন আমার আগে ট্রাভেল হিস্ট্রি চাইবে? আবার করতে প্রশ্নটা আমি বুঝিনি। তিনি বলেছেন আমার ফাইল শুরু হয় অর্থাৎ তিনি কেস নাম্বার এবং ইনভয়েস আইডি প্রথমে পান 30 অক্টোবর 2019-এ, তাহলে কি এখন তার আগের ট্রাভেল হিস্টোরি চাইবে? চাইতেই পারে, ভিসা অফিসার যে কোনো সময় যে কোনো কিছু চাইতে পারে। এমনকি তারা আগে যে প্রিপারেশন নিয়ে রাখে, প্রত্যেকটা ইন্টারভিউ আগে কিন্তু তাদের একটা প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনের বাইরেও তারা আপনাকে প্রশ্ন করতে পারে। এটা মানে তারা যে কোনো প্রশ্ন করতেই পারে। এটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে কোনো কোশ্চেন আনসার দেওয়ার জন্য। ওকে স্যার, এই মুহূর্তে আমরা আমাদের লাইভে আসা যে কোয়েশ্চেন গুলো আছে সেখানে চলে যাচ্ছি। স্যার, মিস্টার সাকিব হাসান আমাদের প্রশ্ন করেছেন, আই এম অন F1 about to apply I-140 through you. My wife applied Medicaid and added me. However, when we understood that we should not have it and then we cancelled the subscription. In this case, does it mean we took public charge during I-485? Again, I have to see how long it was active and what kind of benefit. So you said Medicaid. So Medicaid by itself is a federal program. It also is connected with a lot of like state programs. So I have to check personally. I have to check your documents, and then I'll be able to say that whether you took public benefit or not. But in general, just by saying this, my understanding is yes, you took public benefit. But I have to see papers. থ্যাংক ইউ স্যার। এর পরবর্তীতে আমাদের প্রশ্ন করেছেন সায়েদ শাহভাই চৌধুরী। তিনি বলেছেন গ্রোস অ্যানুয়াল ইনকাম কি জাস্ট অ্যাপ্লিকেন্টের ইনকাম অর ইনকাম ফর অল মেম্বার অফ দ্য হাউসহোল্ড?
আমার এন্ড আমার ওয়াইফ দুইজনের টোটাল ইনকাম অ্যাড করে দিব কিনা? জি, শুধু দুইজন না, হাউস হোল্ডে যত ব্যক্তি থাকবে তাদের যত ইনকাম আছে সব করে দিবেন। আপনি যখন ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স ফাইলে যেভাবে দেন সেভাবে দিবেন। এবং ট্যাক্স ফাইলেও কিন্তু আপনারা দুইজন যদি একই বাসায় থাকেন তাহলে জয়েন্টলি ট্যাক্স ফাইল করাটা রিকমেন্ডেড। কাজেই হ্যাঁ, দুইজনেরটা এড করে দিবেন। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন এসেছে। তিনি সাকিব হাসান আমাদের প্রশ্ন করেছেন, I also found that I-140 is now premium from January 30. If someone gets RFE due to premium processing, would someone get RFE decision also on 2 weeks due to premium? Yes. So if you, let's say you got your RFE and then you already answered the RFE or you are going to answer it very soon. So at the time of answering your RFE, you can apply for premium processing. So they will process both RFE and your actual petition, like original petition together, and they will give you result shortly. থ্যাংক ইউ স্যার। আসলে আমাদের I-485 এর পাবলিক চার্জ রুল নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে। ওকে, এরপর আমাদের প্রশ্ন করেছেন মিস্টার ওমর সাদাত। তিনি বলেছেন, I am Bangladeshi student F1, completed MSc Computer Science and doing job in CITI Bank, Washington, as cyber security IT auditor under OPT EAD first phase 2022 19 December to 2023 18 December. It will be extended up to 18 December 2025. Is this premium processing, that means Form I-907 till January 2023, work for me towards GC? I'm to put him. I'm Bangladesh is doing job in City Bank, pushing services under OPT এদিকে first place. হ্যাঁ, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে আপনি ওপিটি তে আছেন এবং সেই ওপিটির যে এক্সটেনশন করবেন সেই ওপিটি এক্সটেনশনটাকে আপনি প্রিমিয়াম প্রসেসিং এ করতে পারবেন কিনা, উত্তর হলো যে হ্যাঁ। যে নতুন যে ইটা করেছে, রুল করেছে জানুয়ারি 30 তারিখ থেকে ইফেক্টিভ হবে, সেখানে এনআইডব্লিউ এর ক্ষেত্রে যেমন প্রিমিয়াম প্রসেসিং আছে, ওপিটি এবং ওপিটি এক্সটেনশনের ক্ষেত্রেও তারা প্রিমিয়াম প্রসেসিং করছে। এইটাও আপনি প্রিমিয়াম প্রসেসিং দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। এর পরের প্রশ্নটাও খুবই অ্যান্টিসিপেটেড। সৈয়দ শাফাই চৌধুরী প্রশ্ন করেছেন, অ্যানুয়াল ইনকাম এর যে পাবলিক চার্জ রয়েছে, এই কোশ্চেন গুলোর জন্য কি কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে নাকি শুধু প্রশ্নগুলোর উত্তর দিলেই চলবে? আমি বলি ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি ট্যাক্স ফাইলের কপিটা সাবমিট করে দিবেন। তাহলে যেটা হবে যে ওরা ডাবল চেক করতে পারবে। আর আপনি যদি কোনো কিছু না দেন, দেয়ার ইজ এ চান্স যে ওরা আপনাকে একটা আরএফি পাঠায়, বলবে যে তুমি বলছো অ্যানুয়াল ইনকাম এত, এটার তো কোনো সাপোর্টিং ডকুমেন্ট দাও নাই, এখন তুমি ট্যাক্স ফাইলের কপি দাও। এজন্য আই রিকমেন্ড যে আপনি ট্যাক্স ফাইলের কপি সাবমিট করবেন সাথে। ওকে স্যার। এরপর আমাদের প্রশ্ন করেছেন মিস্টার এমডি মাহফুজুর রহমান, can H4 apply for EAD in the first year of H1B without I-140 approval or submission? ফার্স্ট ইয়ার অফ H1B না, H4 যারা আছে তারা দুইটা মাত্র সিচুয়েশনের ক্ষেত্রে ইএডি কার্ডের জন্য আবেদন করতে পারবে। এক, যদি আপনাদের একটা I-140 অ্যাপ্রুভ থাকে, অথবা দুই, আপনাদের যদি এই প্রথম 6 বছর পার হওয়ার পরে আপনারা AC-21 এর আন্ডারে চলে যান, তখন পারবে। এই দুইটা ক্ষেত্র ছাড়া H4 এর যারা ডিপেন্ডেন্ট আছে তারা ইএডি কার্ডের জন্য আবেদন করতে পারবে না। ওকে স্যার, আমরা এই মুহূর্তে লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে আর দুটো কোয়েশ্চেন আছে। আমাদের মিস্টার সুজন প্রশ্ন করেছেন, EB3 ভিসা রিজেক্টেড হয় নাকি? প্লিজ জানাবেন। হ্যাঁ, রিজেক্ট তো সবকিছুই রিজেক্ট হয়। কোনো কিছু 100% গ্যারান্টি না। তবে ভালো করে এপ্লাই করলে রিজেকশনের চান্স কম থাকে আরকি, এটাই। বাট সবকিছু রিজেক্ট হতে পারে। ওকে স্যার, আমাদের আসলে মোটামুটি সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। একটু সমস্যা হচ্ছিল আজকে আমার এই প্রশ্নগুলো দেখতে, টেকনিক্যাল হ্যাঁ, হ্যাঁ। প্রবলেমের কারণে। স্যার, তো আজকে আমাদের মোটামুটি ভাবে আমরা সবে আলোচনা করে ফেলেছি। একটা লম্বা আলোচনা হলো আমাদের আমাদের পাবলিক চার্জ আমাদের রুল কিছু নিয়ে। হ্যাঁ, আমাদের কিছু আমাদের কিছু ইমিগ্রেশন নিউজ আছে। বাট তার আগে একটা কল আসছিল, যে কলের কারণে টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমি সেখানে একটা কল ব্যাক করে দেখি তো ওনার কোনো কোয়েশ্চেন আছে নাকি। লাইন থাকো।
শিওর স্যার। Hello, this is Adi. I'm sorry I cannot get to the phone right now. না, এটা বোধহয় ইমিগ্রেশন রিলেটেড কোশ্চেন না, উনি হয়তো অন্য কোনো কাজে কল দিচ্ছিল। আচ্ছা, এবার আমরা ইমিগ্রেশনের নিউজ আছে এই সপ্তাহের ছোটখাটো কিছু, সেই নিউজটা একটু দেখে তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করে দেই। একদম প্রথম can I interrupt for 1 second? বলো। আমাদের কাছে আর কিছু প্রশ্ন এসেছে, আমরা কি এগুলো প্রশ্নের উত্তর দিব নাকি আজকে আমরা চলে যাব ইমিগ্রেশন আপডেটে? না, উত্তর দিয়ে তারপরে আমরা ইমিগ্রেশন আপডেটে যাই। বলো, তুমি কোশ্চেনগুলো বলো। স্যার আমাদের কাছে প্রশ্ন এসেছে, রাইট। মিস্টার আশরাফ আহমেদ আমাদের প্রশ্ন করেছে, I am working for a non-profit organization and I have a confusion about my H-1B application. I am not sure whether I have to go through the normal lottery process in March 2023 or I don't have to as a non-profit organization employee which don't need to go through the lottery process. Which information you need from my organization to verify this? So those who are working for a non-profit organization, they can go without the lottery if there's two scenarios. Number one, if the project you are working on is connected with a university. If the project is somehow connected with a university, then you do not need to, university means like a higher education, institute of higher education, which is like a university kind of, then you do not need to participate in the lottery. Your organization can directly file H-1B application. Number two, if you are doing some kind of research work, if it's a R&D, like a research and development kind of position, then they can directly apply for you without any lottery. So these are the two basic criteria. But if you can show me, your letter of employment and other things, then I can double check and I can tell you if you can go without lottery. But those are the two basic. Number one, your project is connected with the university. Number two, you are doing research and development kind of work. ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের আসলে সেশনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন এসেছে, আমরা কি স্যার এগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব? হ্যাঁ, না চলো, আচ্ছা আজকে টাইম আছে, কাজে আমরা আনসার দিয়ে দিই, সমস্যা নেই। ওকে স্যার। মিস্টার রাজ আমাদের প্রশ্ন করেছেন, হাউ ডাজ USCIS evaluates non-scientific peer-reviewed articles compared to scientific articles for NIW applicators? Non-scientific And he is also from peer-reviewed Nepal. article compared. He is from Nepal. Okay, thank you for letting me know. Now I will speak in English. Otherwise, I will answer in Bangla. So it doesn't matter. It's like a scientific, peer-reviewed article or non-scientific peer-reviewed article. If you are somebody who is studying in, non-scientific subject, like you're studying business or like humanities or like arts, then your article would be non-scientific. That's okay. If you have published in your own field, they will accept it. But in general, those who have a degree in science field, they get more priority because of the market demand and other things. So they have like a better position. But if you are studying a non-scientific, non-STEM subject, they would definitely accept as it is. There is no discrimination between field. থ্যাংক ইউ স্যার। আমাদের এর কাছে পরের প্রশ্নটাও নতুন পাবলিক চার্জ রুলের থেকে এসেছে। মিস্টার লুমান আমাদের প্রশ্ন করেছেন, F2 ভিসা হোল্ডার প্রেগন্যান্সির সময় মেডিকেড নিলে কি EB3 অ্যাপ্লাই করার সময় সেটা পাবলিক চার্জ নতুন রুলের আন্ডারে পড়বে? Again, it's very hard to say with this kind of information. I need to know the whole picture. In general, Medicare program for pregnant women and newborn child is not under public charge rule. However, I have to see the actual documents, then I will be able to comment. Thank you, sir. As sir has said before, it's very subjective, every answer. Sir, এরপরে আমাদের পরের প্রশ্ন মিস্টার তাসিন করেছেন, I have a question regarding EB3. How long do we need to maintain our visa status? Is it still
Is it till we get our EAD card or when our LC gets approved? You have to maintain your status until you submit I-485. So for EB3, there is 3 steps. The first one is called PERM, the second one is called I-140, and the third one is I-485. You have to maintain your status until you submit your I-485 and get receipt notice. So until then, you have to maintain your status. I'm getting a call. Let me take it. Hello. হ্যালো গুড মর্নিং ভাইয়া হ্যাঁ, গুড মর্নিং। আপনি প্রশ্ন করেন। জি ভাইয়া আমি ওমর স্যার বলছিলাম মাই কোশ্চেন ওয়াজ দ্যাট I have completed my master's in computer science here and now working in a Citibank as a cyber security auditor. So can I apply for EB1 or EB2 premium processing? Yes, yeah. If you qualify for EB1, EB2, then you can definitely qualify for premium processing after January 30th. So the question is whether you qualify for EB1 or EB2. That's the main question. If you qualify those, premium processing automatically comes with that. So my understanding is that you qualify for EB2 NIW, but I have to check your CV to determine if you qualify for EB1. Okay. Because I just heard from my friends that only the PhD scholars can apply for EB1 and EB2. No, Yes, I'm a cybersecurity professor. Okay. that's not true. That's not true. Okay. All right, Bhaiya. Thank you very much. Yeah, you're welcome. মিম, তুমি কি ওনার কোশ্চেন শুনতে পাচ্ছিলা? স্যার, মিস্টার ওমর সাদাদের কোশ্চেন উত্তর আমরা আরেকবার দিয়েছিলাম, মানে উনি আমাদেরকে ইয়াতে পাঠিয়েছেন, লাইভে পাঠিয়েছেন, সমস্যা নেই। এবং আমি শুনতে হচ্ছে, হ্যাঁ, ওইটা আমি জানি, কারণ আমি এবার হেডফোনে আছি তো, আবার উনি ফোন রেক করছে, আমি কনফিউজ ছিলাম যে শুনতে পাচ্ছিলাম কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপরে অন্য কোনো কোশ্চেন থাকলে আমি আনসার দিতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মিস্টার তুহিন আমাদের প্রশ্ন করেছেন, একটু ব্রড কোশ্চেন। স্যার, আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে চাই, কতদিন লাগতে পারে ওনাদের ইউএসএ তে নিয়ে আসতে? হ্যাঁ, এটা আসলে খুবই বড় প্রশ্ন এবং ভেগ প্রশ্ন। আমি আসলে জানি না আপনার স্ট্যাটাস কি। আপনি যদি F1 স্টুডেন্ট ভিসা থেকে থাকেন, আপনি আপনার বাবা মায়ের জন্য আবেদন করতে পারবেন না। হ্যাঁ, তারা হয়তো B1 B2 ভিজিট ভিসা নিয়ে আমেরিকা এসে বেড়াতে পারবে, সেটা অন্য ক্যাটাগরি। শুধুমাত্র ইউএস সিটিজেন যারা, তারা সরাসরি তার বাবা মায়ের জন্য আবেদন করতে পারে তাদের স্ট্যাটাসের আন্ডারে, অন্য কেউ পারে না। কাজেই আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন এবং আপনি আপনার বাবা মায়ের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এমবাসির উপরে ডিপেন্ড করে। এমবাসিতে ভিসা ইন্টারভিউ ডেট পেতে অনেক সময় দেরি হয়। সব মিলে আপনি ধরে রাখেন অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর লাগবে। থ্যাংক ইউ স্যার। এরপরে আমাদের প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান। তার প্রশ্নটি হলো, USCIS approved my wife's H4 EAD, but I do not have approved I-140, and I am in H-1B for 1.5 years. I don't think my wife is eligible. As USCIS approved the EAD, should we go ahead and use it? I am planning to apply for NIW later this year. Yes, my understanding is that USCIS did a mistake. And when USCIS does mistake, if it is a good mistake, like in your situation, of course you can take it. There is no problem with that. If they do like a bad mistake, then sometimes some people, they are eligible to get something and USCIS doesn't, then you can definitely appeal. The answer to your question, I do not see any problem using it because USCIS approved it. So you can always shift the blame to them. So yes, go ahead, ask your wife to work, and it will have no impact at all in your future NIW application. You can use it. থ্যাংক ইউ স্যার। আমাদের পরের প্রশ্ন এসেছে মিস জেরিনের কাছ থেকে। তিনি প্রশ্ন করেছেন, when someone is eligible for applying I-601 petition? 601 পিটিশন হলো যে যদি কোনো কারণে কেউ ইনঅ্যাডমিসিবল হয় এবং তার ইনঅ্যাডমিসিবিলিটিকে ওয়েভ করার জন্য 601 পিটিশন আমরা সাবমিট করি। যে সে হয়তো ধরেন কোনো একটা ইনফরমেশন দিই, যে ধরেন সে 2-3 জায়গায় ফর্মে 2-3 রকম ইনফরমেশন দিছে এবং দেখে মনে হচ্ছে সে ভুল তথ্য দিছে। 2-3 জায়গায় 2-3 রকম থাকা মানে তো ডেফিনেটলি ভুল তথ্য, যে কোনো একটা রাইট আর বাকি সব ভুল। তো যদি ভুল তথ্য দেয় তাহলে এটা একটা গ্রাউন্ড অফ ইনঅ্যাডমিসিবিলিটি এবং তখন এটাকে ওয়েভ করার জন্য আমরা 601 সাবমিট করে থাকি। 601 এর ভিতরে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, এক এক রকম, ডিপেন্ড করতেছে তার সিচুয়েশন কি। যদি কারো ইউএস সিটিজেন স্পাউস বা চিলড্রেন থাকে, এইটা একটা ওয়েভারের
মিডিয়া, এরকম এক একটা ক্ষেত্রে এক এক রকম। ডিপেন্ড করতেছে আপনার, প্রথম কথা হলো আপনার গ্রাউন্ড অফ ইনঅ্যাডমিসিবিলিটি কি সেটা জানতে হবে, দ্বিতীয় কথা হলো আপনার সিচুয়েশন কি সেটা জানতে হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো। বাট ইন জেনারেল 601 মানে হলো ওয়েভার ফর ইনঅ্যাডমিসিবিলিটি। রাইট। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন এসেছিল যে বাবা মাকে ইউএসএ তে কতদিনের মধ্যে নিয়ে যেতে পারবেন। একটু ব্রড প্রশ্ন ছিল, বাট আমাদের কাছে তিনি ইনফরমেশন দিয়েছেন যে তিনি একজন ইউএস সিটিজেন। তাহলে এখন কতদিন লাগতে পারে? হ্যাঁ, এখন ধরে রাখেন আপনি যদি লাকি হন তাহলে ৩ বছর, আর যদি একটু লাক খারাপ হয় তাহলে আরো বেশি ৪ বছর ধরে রাখতে পারেন। বাট আমি আপনাকে অ্যাডভাইস করব অ্যাজ সুন অ্যাজ I-130 ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেন বাবা-মায়ের জন্য। এবং এরকম করবেন না যে শুধু বাবা বা শুধু মায়ের জন্য করবেন না। ২ জনের জন্য আলাদা, আলাদাভাবে I-130 সাবমিট করবেন এবং প্রথমে I-130 অ্যাপ্রুভ হবে, তারপরে এটা যাবে এনভিসি তে। এনভিসি তে যাওয়ার পরে আপনাদেরকে একটা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সেখানে গিয়ে আপনারা বাকি ফর্মগুলি DS-260 সহ অন্যান্য ফর্মগুলি ফিল আপ করে জমা দিবেন। জমা দেওয়ার পর এটা চলে যাবে এমবেসিতে। এমবেসি আপনাদের ভিসা ইন্টারভিউ ডেট ঠিক করবে। এই ভিসা ডেট পেতে অনেক সময় দেরি হয়। ভিসা ডেট পাবেন, তারপর ইন্টারভিউ ফেস করে তারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকা চলে আসবে। আমি অ্যাডভাইস দেব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে দাও। থ্যাংক ইউ স্যার। আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আমরা ইমিগ্রেশন আপডেটে চলে যাব। আমাদের আচ্ছা, লাস্ট প্রশ্নটি আরেকটা করেছেন কল আসছে। শারমিন। এটা একটু ধরি, তারপরে লাস্ট কোশ্চেন। Sure. হ্যালো, Hi, good morning. গুড মর্নিং। So, How may I help you? Yeah, so I watched one of the videos on YouTube and it directed me to your website for like a free consultation or something. Mm-hmm. So I already did that and I put in like my card details and all that. But I later on had I scrolled down to the website and I found that you don't have any available slots until sometime in June. It's okay. You can ask me question here. If it's a short question, you can ask here. I'll be able to answer it. Oh, okay. So it's just about an EB for the religious visa. Mm-hmm. So my spouse has that, and we were just wondering if it's possible. He's still on the green card. If it's possible does he have to continue working with the religious organization? Can he switch to other careers, or does he just have to stay that? How long he's been in green card? When did he get the green card? In 2020. So it's been 3 years. Yeah, then I think he can change career. He can go to other thing, but I would still advise him to be connected with the church, because after 2 more years, when he will be able to apply for citizenship, they may ask this question in the citizenship interview, like, are you still involved with the church? Are you doing anything? So I would advise him to be involved with the church, do some voluntary work, but he can change his employment from the church to church or any organization. Sorry, I didn't mean church, like any religious organization to other kind of job. Okay. So the idea is a little bit unique. Let me just give you like a background information. Mm-hmm. So he was initially with the Catholic priest, Mm-hmm. and he decided to leave and get married, so leave the church, Okay. leave being a Catholic priest. So he was wondering if filing for me, his spouse, would affect maybe my application, or when he wants to naturalize. Yeah, I would say that's a big change in the situation, and I have to talk in person with him. In person means like through Zoom or something. This is a very personalized discussion. I do not want to discuss this in this kind of public place. Right now, whatever I'm talking, it's going live broadcasting. So I would advise you to take. You can take a free appointment. I know it takes long time to get appointment, but I think it would be good if we can discuss in person. Okay, in person is that? Well, when would that be? In person means like it could be in Zoom or like over the phone call. In person, like in between, just you and me and your husband, kind of say, not like a public place. Okay, so when do you think that would be? Because I don't know when you're available. Once you're available, I'm sure we can make out time to do that. Yeah, if you go to our website www.rajula.com, you'll say there's 2 kinds of appointment. One is a paid, one is free. It's easy to get the paid appointment, and it's kind of hard to get free appointment, because a lot of people they take it. So you have to take appointment from there. All right. Okay. Thank you. Mm-hmm. You're welcome. Thank you. Okay, মিম, তাহলে আমরা এখন চলে যাচ্ছি ইমিগ্রেশনের আপডেট পেতে।
আপডেটটা দিয়ে তারপর অনুষ্ঠানটা শেষ করে ফেলবো। আচ্ছা, এই সপ্তাহের যে আপডেট আছে একটা হলো এই যে প্রিমিয়াম প্রসেসিং রিলেটেড আপডেট, যে যারা NIW অ্যাপ্লাই করেছেন, অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন বা যারা ভবিষ্যতে করবেন, জানুয়ারির 30 তারিখের পর থেকে আপনারা প্রিমিয়াম প্রসেসিং করতে পারবেন। এবং আমরা এই বিষয়ে একটা বিজ্ঞাপন দিয়েছি যে যারা আমাদের অলরেডি NIW ক্লায়েন্ট তাদের জন্য আমরা ফ্রি প্রিমিয়াম প্রসেসিং করে দিব। আর যারা অন্য কোনো ফার্মের সঙ্গে করেছেন বা যারা নিজে নিজে করেছেন, যদি কেউ করে থাকেন, তারা যদি চান আমাদেরকে $400 দিলে আমরা প্রিমিয়াম প্রসেসিং করে দিব। এবং এখানে শুধু যে NIW এবং EB1 তাই না, F1 স্টুডেন্টদের ক্ষেত্রে OPT বা অন্যান্য যেসব এক্সচেঞ্জ ভিজিটর আছে তারাও চাইলে প্রিমিয়াম প্রসেসিং করতে পারবে। এটা একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ USCIS এর পক্ষ থেকে। আমি জানি এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু এটা খুব ভালো একটা প্রসেস। এটা ছিল একটা আম, একটা নিউজ। আরেকটা নিউজ হলো যে এই পাবলিক চার্জের উপরে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটা আপিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। ফলে এটা একটা গুড নিউজ। এই দুইটাই নিউজ ছিল এই সপ্তাহে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের ইমিগ্রেশন আপডেট দেওয়ার জন্য, এবং বেশ লম্বা সময় ধরে আজকে আমরা আমাদের লাইভটা করলাম। এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন, ইনক্লুডিং স্যার, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য এবং আমাদেরকে প্রশ্ন করার জন্য। আপনারা যদি আমাদের ইনবক্সে প্রশ্ন পাঠাতে চান বা ইমেলে প্রশ্ন পাঠাতে চান, তাহলে আপনারা আমাদের প্রশ্ন পাঠাতে পারেন info@rajula.com এ, কিংবা একটু আগে স্যার যেটা বললেন, আপনারা পেইড বা আনপেইড অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, এবং এটি করতে পারেন www.rajula.com এই ওয়েবসাইটে গিয়ে। আপনাদের সাথে পরবর্তী রবিবারে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা এবং বিদায় জানিয়ে আজকে এখানে শেষ করছি।